স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বেলা ৩টা থেকে এ সভা শুরুর কথা রয়েছে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। এবারে বন্যা প্রসঙ্গ। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুরে গেছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি যুক্ত আছেন তিনি। আসিফ, বন্যা কবলিত লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমাদের বিস্তারিত জানান। নওশীন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের একটি আঞ্চলিক সড়ক, জায়গাটির নাম হচ্ছে কালীবাজার রোড। অর্থাৎ এটি এখান থেকে লক্ষ্মীপুর সদরের সঙ্গে যোগাযোগ করা হয় রায়গঞ্জের। সেই সড়কের অবস্থা হচ্ছে অনেকটা এরকম যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অটো সিএনজি দাঁড়িয়ে আছে এবং সড়কের মাঝে পানি উঠে গেছে। মূলত আঞ্চলিক সড়কগুলো আমি এই জায়গায় আসতে যতটুকুর পথ আমাকে আসতে হয়েছে সব জায়গাতেই একই অবস্থা। অনেক জায়গাতে পানি মারিয়ে বা পানিতে ভিজে এই সড়কে আসতে হয়েছে এবং মূলত এই সড়কের অবস্থা বেশ কিছুটা নাজুক। এখানে আপনার সড়কে পানি ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এই সড়কগুলো ভেঙে গিয়েছে এবং যে কারণে যান চলাচল সহ ছোট যান চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি আঞ্চলিক সড়কগুলোর অবস্থাতেই বুঝতে পারছেন যে তাহলে যেগুলো পৌরসভার মধ্যে বা গ্রাম অঞ্চলে যে সড়কগুলো ঢুকে গেছে সেগুলোর পরিস্থিতি কীরকম। আমরা মূলত নৌকার জন্য অপেক্ষা করছি, কারণ নৌকা ছাড়া কোনো আসলে সড়ক পথে কোনো জায়গাতেই আর যাওয়া সম্ভব না ভেতরের দিকে। সেজন্য এই এলাকাতে কিন্তু এই জলযান অর্থাৎ নৌকারও বেশ অপ্রতুলতা রয়েছে, কারণ এই এলাকায় এর আগে এমন বন্যা আর কেউ দেখেনি। সর্বশেষ 2004 সালে যে বন্যাটি হয়েছিল এই এলাকা দিয়ে, সে বন্যাতেও আসলে পানি এতটা দীর্ঘস্থায়ী হয়নি। মূলত এই এলাকাতে গত 7 দিনে হলো এই ধরনের পানি উঠেছে এবং দুঃখিত 15 দিনের কাছাকাছি হবে এই ধরনের পানি উঠেছে। কিন্তু গত 7 দিন ধরে যে পানি কমার একটি কথা শোনা যাচ্ছিল যে বৃষ্টিপাত কম হচ্ছে এই কারণে পানি কমে যেতে পারে, সেই তুলনায় কিন্তু পানি মোটেও কমছে না এবং যে কারণে কিন্তু ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে এবং সেই ভোগান্তির চিত্রটি আঞ্চলিক সড়কেই হচ্ছে এরকম যে সড়ক একেবারে পানিতে নিমজ্জিত এবং বেশ জায়গাতে বিভিন্ন জায়গাতে ভেঙে চুরে গিয়েছে, বড় খানাখন্দের তৈরি হয়েছে, যে কারণে যান চলাচলে বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আঞ্চলিক সড়কগুলো পথে ঢাকা থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম মূলত সড়ক কেন্দ্রিক রয়েছে, কারণ বন্যার দুর্গত এলাকা বা আরও গভীরে গ্রাম অঞ্চলে ঢুকতে যে জলযান নিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে, ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে, সে ধরনের বিষয়গুলো কিন্তু এখনও সেই আকারে নজরে আসেনি। মূলত এখানে একটি অভিযোগ বেশ গুরুতর হয়েছে যে সেখানে সমন্বয়হীনতার অভাব রয়েছে। অর্থাৎ ঢাকার ত্রাণগুলো যারা আসছে তারা আসলে বিচ্ছিন্নভাবে আসছে, গ্রুপ ধরে আসছে, তারা কিছু জায়গাতে ত্রাণ বিতরণ করছেন এবং চলে যাচ্ছেন। মূলত এলাকাবাসী যেটি বলছেন যে এটি যদি আসলে কোনো এলাকা, উপজেলা বা ইউনিয়ন পরিষদ যদি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করতেন তাহলে সে জায়গা থেকে মূলত মাথাপিছু জায়গাগুলোতে ত্রাণ সরবরাহ করা সম্ভব ছিল। আর সরকারি অনুদানের বিষয়ে যেটি বলতে হয় সেটিও আসলে গ্রামের ভেতরে একেবারেই যাচ্ছে না। আবার ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকাটি প্রস্তুত করা হচ্ছে, স্থানীয় মেম্বাররা বা কাউন্সিলররা যে তালিকাটি প্রস্তুত করছেন সেখানে সব মানুষের তুলনায়, এলাকার মানুষের তুলনায় খুবই অপ্রতুল, যে কারণে এই এলাকার মানুষের ভোগান্তি এবং একই সঙ্গে কিন্তু এই এলাকায় গবাদি পশু এবং পাখি, হাঁস মুরগি নিয়ে
মানুষ বেশ বিপাকে রয়েছে। কেউ উঁচু স্থানে রাস্তার মাঝে এসে সেগুলো বেঁধে রাখছেন, কেউ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এছাড়া তার বাইরেও কিন্তু যেহেতু হঠাৎ করেই বন্যাটি চলে আসে, অনেক খামারি অর্থাৎ বিশেষ করে মৎস্যজীবী যারা রয়েছেন, একই সঙ্গে যারা মাছের চাষ করেন এবং একই সঙ্গে যারা ফার্ম দিয়ে মুরগি পালন করেন, এরা মূলত একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন। কারণ বন্যার পানিতে তাদের সব ভেসে গেছে, মাছ ভেসে গেছে খামার থেকে, এবং একই সঙ্গে খামারে যত মুরগি ছিল সবই আসলে মারা গিয়েছে, এরকম অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। যে কারণে তারা বলছেন যে সরকার যদি এই বন্যার পরবর্তী বা বন্যার পানি কমে যাওয়ার পরবর্তীতে যদি সংস্থানের ব্যবস্থাটি যদি এরকম সমন্বয়হীনভাবে করার চেষ্টা করেন, তবে তাতে আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই স্থানীয়দের। তারা বলছেন যে মূলত খুব মানে যেটিকে গভীর তদারকি বলা হয়, যে সেইটি করে যদি এই ক্ষতিগ্রস্তদের মাঝে সমন্বয় করে যদি তাদেরকে আবার এই অনুদানগুলো দেয়া হয় বা সরকারি যে অনুদানগুলো আসবে সেগুলো যদি তারা পায়, তবে তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবেন। কারণ এই এলাকার আসলে কৃষি জমি বলতে যা বোঝায় তা একেবারেই ভেসে গেছে, যে কারণে কৃষকদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হবে এবং ফসল উৎপাদন একেবারেই হবে না। অর্থাৎ এই সময়টুকু জুড়ে এদের জন্য সরকারি সহায়তা বেশ গুরুত্বপূর্ণ। নসীন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ জামান। বন্যা কবলিত নোয়াখালীর অন্তত 2 লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে এসব মানুষের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটে ব্যথা সহ নানা রোগের প্রকোপ। অস্বাস্থ্যকর পরিবেশ ও দৈনন্দিন কাজে নোংরা পানির ব্যবহারই এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। বন্যায় নোয়াখালীর বেশিরভাগ আশ্রয়কেন্দ্রের সেপটিক ট্যাঙ্ক তলিয়ে যায়। এতে সহজেই বর্জ্য মিশছে পানিতে, আর সেই পানি দিয়েই চলছে ধোয়া ও রান্নার কাজ। কেউ কেউ করছেন গোসল। এছাড়াও বন্যা দুর্গতদের চাপ বেশি থাকায় একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে 25-30 জনকে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষগুলো। বিশেষ করে নারী ও শিশুদের ঝুঁকির হার সবচেয়ে বেশি। আমার ছেলেটার আজকে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর, ডাক্তারের কাছে নিতে পারছি না পানির জন্য। সেফটি ট্যাঙ্কিতে যে ময়লাটা বাড়ি আসে, ওই ময়লার পানি থেকে আমরা আবার চাল দিতে হয়, চাল দিয়ে বাচ্চা করে খাওয়াই, তো আমরা নিজেরাও খাইতে হয়। এখানে একটা মাত্র বাথরুমে ছোট বড় সবাই এখানে গোসল করতে হয়, কিন্তু দেখেন সব বাচ্চারা সুস্থ নয়, আমরা অসুস্থ না। 100 জন 90 জন মানুষ একটা বাথরুম ব্যবহার করি। আমার নাতি দীর্ঘদিন আজ অসুস্থ, ডাক্তার দেখাইতাম পানি কাঞ্জিল্লাই। কোনো ইউনিয়নে বা কোনো বাসায় বা বাড়িতে কারো যদি ডায়রিয়া হয়ে থাকে, আমাদের 24 ঘন্টা হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোলা আছেন। আমরা 24 ঘন্টায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি। যখনই পানিটা আস্তে আস্তে শুকাবে, ডায়রিয়ার পরিমাণ আরও বাড়বে, সে মোতাবেক আমরা আসলে প্রস্তুত আছি। শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বন্যা কবলিত এলাকায় খাবারের তীব্র অভাব রয়েছে। কোনো রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 6,40,000 শিশুকে পোলিও টিকা দিবে জাতিসংঘ। স্থানীয় সময় রোববার থেকেই এ টিকা কর্মসূচি শুরু হবে। এ সময় গাজার কিছু নির্দিষ্ট এলাকায় দৈনিক 8 ঘন্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলের দাবি, নিহত ব্যক্তির নাম ওয়াসেম হাজেম। তিনি জেনিনে হামাসের প্রধান ছিলেন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরের একটি খেলার মাঠে রুশ হামলায় শিশুসহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 59 জন।
শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এসব হামলার ঘটনা ঘটে। জেলেনস্কি জানান, ইউক্রেন যদি সামরিক ঘাঁটিতেই রাশিয়ার যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, তবে এসব হামলা ঠেকানো যেত। 26 অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা। নানা ইস্যুতে আলোচনায় থাকা এই ফেডারেশনের সংস্কারে ক্রীড়া সংগঠকদের পাশাপাশি জোরালো অবস্থান নিয়েছেন দেশের ফুটবল ভক্তরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচনের আগেই সরে দাঁড়াতে পারেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বিসিবির পরে দেশে ক্রীড়া অঙ্গনে দ্বিতীয় বড় ফেডারেশন বাফুফে। পূর্ব ঘোষণা অনুযায়ী 26 অক্টোবর নির্বাচন। টানা 4 বার সংস্থাটির সভাপতিত্ব করা কাজী সালাউদ্দিন এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত থমকে থাকা দেশে ফুটবলকে আরো বিপদে ফেলবে বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে আমাদের ফুটবল ভোটার লিস্টটা ঠিক করতে হবে। ম্যানিপুলেশন করলে ওই নির্বাচন করে লাভ নেই। ওটা আমরা সরকারকে বলবো যে আমি অমুককে টাকা দিয়ে ওকে প্রেসিডেন্ট বানাবো, ওকে বানাবো, এটা বানাবো। নো, ইট শুড নট বি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে সাজিয়ে আমরা হয়তোবা ফিফার কাছে আমরা হয়তোবা একটি প্রস্তাব রাখতে পারি যে ইলেকশনটি কিছুদিন পিছিয়ে দিয়ে যাতে আমরা নতুনভাবে সবকিছু যাতে গুছিয়ে আমরা ইলেকশনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আগের নির্বাচনে ভোটার ছিলেন 139 জন। আর গত মৌসুমে নারী ফুটবল লিগ থেকে নতুন করে 4টি ক্লাবের পাশাপাশি সবশেষ এজিএমে আরো 10 জনকে যোগ করে মোট কাউন্সিলর এখন 153। সেপ্টেম্বরের শেষ দিকে চূড়ান্ত হবে কাউন্সিলরদের সংখ্যা। উনি নিজে থেকে অনীহা প্রকাশ করতেছে যে করবো না, অন্য কেউ আসুক। ডিএফের ইলেকশনগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ডেলিগেটের নাম পাঠিয়েছিল। এখন কাউন্সিলরের যে চূড়ান্ত নামগুলো পাঠানোর কথা, এটার মধ্যে 50% চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন করা যে কারোরই গণতান্ত্রিক অধিকার, তবে এই কৌশল কাজে লাগিয়ে বাফুফের সভাপতি ভিন্ন ছক কষছেন বলে দাবি করছেন দেশের সাবেক ফুটবলাররা। সালাউদ্দিন সাহেব যে জিনিসটা করছে, এটা করার পিছনের কারণটাই হচ্ছে উনি চাচ্ছে যে ওনাকে শারীরিকভাবে কিংবা ওনাকে ঘাট ধরে কেউ নামায় দিক, উনি ফিফাতে কমপ্লেন করবে এবং ফিফা বাংলাদেশকে সাসপেন্ড করবে। নাহলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই অবস্থার থেকে নির্বাচন করার কথা বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। শিগগিরই বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা, যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনের রোড ম্যাপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।